প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আবাস স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা ৮ সরল সমীকরণ এর পঞ্চম পর্বে পৃষ্ঠা ১৭৪ হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে চতুর্থ পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে চতুর্থ পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো ১৭৪ পৃষ্ঠার অনুশীলনীর ১ নাম্বার প্রশ্ন হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। অনুশীলনীর ১ নাম্বার প্রশ্ন। ১ নাম্বার প্রশ্নে বলেছে, ছক তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তিসহ উপস্থাপন করো। তাহলে আমাদেরকে এখানে তারা বলছে যে ছক তৈরি করতে বলছে। প্রথমে কি বলছে? ছক তৈরি করতে বলছে। এরপরে কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় সেটা লিখতে বলছে এবং যুক্তিসহ উপস্থাপন করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এখানে এ থেকে এল পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ এ থেকে এল পর্যন্ত এখানে বীজগাণিতিক রাশিগুলো দেওয়া আছে। এখান থেকে আমরা অজ্ঞাত রাশি বা চলকগুলো নির্ণয় করব। অর্থাৎ প্রত্যেকটা সমীকরণ থেকে আমরা কি করব? অজ্ঞাত রাশি বা চলকগুলো নির্ণয় করব। এরপরে সমীকরণ নাকি সমীকরণ নয়, হ্যাঁ, সেটা আমরা চিহ্নিত করব। সমীকরণ কিনা বা সমীকরণ নয় কিনা সেটা আমরা চিহ্নিত করব। এবার আমরা সমীকরণ হলেও যৌক্তিক কারণ লিখব এবং সমীকরণ না হলেও কিন্তু আমরা যৌক্তিক কারণ লিখব। সেই কথাটা এখানে তারা বলেছে যুক্তিসহ উপস্থাপন করো। অর্থাৎ যেগুলো সমীকরণ এবং যেগুলো সমীকরণ নয় সেগুলোর জন্য যুক্তিসহ কারণ উপস্থাপন করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয় মনে আছে আমরা ১৭০ পৃষ্ঠার এই ছকটা কিন্তু পূরণ করেছিলাম, যেটা আমরা দ্বিতীয় পর্বে করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, যারা দ্বিতীয় পর্বটি দেখো নাই, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই দ্বিতীয় পর্বটা দেখে আজকের পর্বটি দেখবা। তাহলে কিন্তু তোমরা সহজে আজকের পর্বটি বুঝে যাবে। আমি তোমাদেরকে আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যে আজকের ক্লাসটি বুঝিয়ে দেওয়ার জন্য। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা ১ নাম্বার এই প্রশ্নটার সমাধান করে নিব। তোমরা অবশ্যই সমাধান করার সময় তোমাদের বইটা সামনে খুলে রাখবে, যাতে করে তোমরা প্রশ্নগুলো দেখে দেখে সমাধানগুলো মিলিয়ে নিতে পারো। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার খাতা থেকে প্রশ্নগুলো সমাধান দেখে নিই। সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে এখানে একটা ছক করতে হবে। তাহলে আমি লিখেছি ১ নং এর সমাধান। এখানে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম এবং 5টা কলাম, হ্যাঁ, 5টা কলাম বিশিষ্ট একটা ছক করতে হবে। তাহলে প্রথম যে কলাম, সেই কলামটার নাম হবে কি? ক্রমিক নম্বর। দ্বিতীয় কলামের নাম হবে বীজগাণিতিক সম্পর্ক বা রাশি। তৃতীয় কলামের নাম হবে অজ্ঞাত রাশি বা চলক। চতুর্থ কলামের নাম হবে সমীকরণ অথবা সমীকরণ নয় সেটা লেখার জন্য। এবার পঞ্চম বা শেষ কলাম যেটা, সেটা হবে যৌক্তিক কারণ বা ব্যাখ্যা লিখতে হবে এখানে। প্রথমে আমরা এ নাম্বার প্রশ্নটা দেখব, বা এ নাম্বার যে সমীকরণটা আছে সেটা দেখব। 15 = x + 5, এটা হচ্ছে আমাদের যে এ নাম্বার সমীকরণ বা বীজগাণিতিক সম্পর্ক বা রাশি। এখানে অজ্ঞাত রাশি বা চলক রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি x। তাহলে আমি সেই জন্য লিখেছি এখানে x। এরপরে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে চলক রয়েছে x এবং সমান চিহ্ন রয়েছে, তাই এটা একটা সমীকরণ। তাহলে আমরা এখানে লিখেছি সমীকরণ। এবার যৌক্তিক কারণ, কেন আমরা এটাকে সমীকরণ বলেছি সেটার কারণ লিখেছি চলক ও সমান চিহ্ন আছে, যেটা একটু আগে তোমাদেরকে আমি বললাম যে চলক এবং সমীকরণ মানে সমান চিহ্নটা রয়েছে। অর্থাৎ এখানে x চলক রয়েছে এবং একটা সমান চিহ্ন রয়েছে, তাই এটা একটা সমীকরণ। এবার আমরা বি নাম্বার প্রশ্নটা দেখব। বি নাম্বার প্রশ্ন দেখো প্রিয় শিক্ষার্থীরা, y - 6 < 3। এখানে অজ্ঞাত রাশি বা চলক হিসেবে আমরা দেখতে পাচ্ছি y কে, সেজন্য এখানে y লিখলাম।
এটা কিন্তু সমীকরণ নয়, কারণ এখানে কোনো সমান চিহ্ন নাই। এখানে চলক আছে কিন্তু কোনো সমান চিহ্ন নাই, এখানে যে লেস দেন রয়েছে, তাই আমি সমীকরণ 9 লিখলাম এখানে। এবার কারণটা বলতেছি, চলক আছে কিন্তু সমান চিহ্ন নেই, চলক আছে কিন্তু সমান চিহ্ন নেই, তাই এটা সমীকরণ 9। এবার আমরা সি নাম্বার প্রশ্নটা দেখব। সি নাম্বার প্রশ্নে আছে 6/3 ইকুয়াল টু 2। তাহলে এখানে কিন্তু কোনো চলক বা অজ্ঞাত রাশি নেই, অর্থাৎ এখানে আমরা এক্স ওয়াই জেড কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু সমান চিহ্ন আছে, সেজন্য এখানে যে চলক নেই, তাই আমরা চলক নেই লিখলাম। যেহেতু চলক নেই বা চলক অনুপস্থিত, সেজন্য এটা সমীকরণ 9। তাহলে আমরা এখানে লিখলাম কি, সমীকরণ 9। এবার যৌক্তিক কারণ বা বেগকে আমরা লিখতেছি চলক নেই, এটি একটি গাণিতিক বাক্য বা বিবৃতি। তাহলে যেহেতু এখানে চলক নেই, এটা সমীকরণ 9, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা গাণিতিক বাক্য বা বিবৃতি, সেটা আমরা লিখে দিলাম। এবার আমরা ডি নাম্বারটা দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ডি নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে কি z-4 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে কিন্তু চলক দেখতে পাচ্ছি একটা জেড। চলক কি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, জেড দেখতে পাচ্ছি। তাহলে চলকের মধ্যে লিখলাম জেড, আর এখানে আমরা সমান চিহ্ন দেখতে পাচ্ছি, চলকও দেখতে পাচ্ছি, তাই এটা একটা সমীকরণ। তাই এটা কি, সমীকরণ। এবার আমরা যৌক্তিক ব্যাখ্যা দিচ্ছি চলক ও সমান চিহ্ন আছে, অর্থাৎ এটাকে আমরা সমীকরণ বলতেছি, তার কারণ হচ্ছে কি এইটার মধ্যে চলকও আছে এবং সমান চিহ্নও আছে, তাই এটা একটা সমীকরণ। এবার আমরা ই নাম্বার প্রশ্নটা দেখব। ই নাম্বার প্রশ্নে আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, 4 × 3 - 12 ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে আমরা কোনো চলক দেখতে পাচ্ছি না, তোমরাও নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ, এখানে এক্স ওয়াই জেড পি কিউ আর ডাব্লিউ এক্স এরকম কোনো কিছু নাই, তাহলে এখানে চলক নেই। কি লিখলাম প্রিয় শিক্ষার্থীরা, চলক নেই। যেহেতু চলক নেই, সেটা অবশ্যই কি সমীকরণ হতে পারবে না, তাই আমরা কি লিখলাম, সমীকরণ 9। হ্যাঁ, অর্থাৎ এই বাক্যটি সমীকরণ 9। তাহলে এবার যৌক্তিক ব্যাখ্যা দিচ্ছি বা যৌক্তিক কারণটা লিখতেছি, চলক নেই, এটি একটি গাণিতিক বাক্য বা বিবৃতি। যেহেতু এটা এখানে চলক নেই, তাই এটা সমীকরণ 9। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা গাণিতিক বাক্য বা বিবৃতি, এটা আমরা লিখে দিলাম। এবার আমরা এফ নাম্বারটা দেখব। এফ নাম্বারের প্রশ্নে আছে 2x + 3 = x - 15। তাহলে আমরা কিন্তু এখানে চলক দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, এখানে একই জাতীয় চলক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে x। তাহলে এই চলকটার নাম কি, x, সেটা আমরা লিখলাম, এবং সমান চিহ্ন দেখতে পাচ্ছি, তাহলে এটা একটা সমীকরণ। তাহলে এখানে চলকও আছে, সমান চিহ্ন আছে, সেজন্য এটা একটা সমীকরণ। তাহলে আমরা যৌক্তিক কারণে সেটা লিখলাম, চলক ও সমান চিহ্ন আছে, অর্থাৎ চলক এবং সমান চিহ্ন থাকার কারণে এই এফ নাম্বার যে রাশিটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা সমীকরণ। চলো এবার আরো সামনের দিকে আগাই। আমরা এফ নাম্বার পর্যন্ত প্রশ্নটা সমাধান করলাম। এবার আমরা জি নাম্বার প্রশ্নটা দেখব। জি নাম্বার প্রশ্নে আছে y + 25 > 30। আচ্ছা, এখানে আমরা কিন্তু চলক দেখতে পাচ্ছি কাকে, y কে। তাহলে এখানে চলক হিসেবে লিখলাম y, তাহলে y একটা চলক আছে। আচ্ছা, এখানে সমান চিহ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এখানে গ্রেটার দেন দেখতে পাচ্ছি, তাই এটা কি নয়, সমীকরণ নয়। অর্থাৎ যেহেতু এখানে সমান চিহ্ন অনুপস্থিত, সেজন্য এখানে এইটা হচ্ছে যে একটা সমীকরণ নয়। তাহলে আমরা যৌক্তিক কারণে লিখতেছি চলক আছে কিন্তু সমান চিহ্ন নেই, অর্থাৎ চলক থাকার পরেও যেহেতু সমান চিহ্ন নেই, তাই এটা সমীকরণ নয়। এবার আমরা এইচ নাম্বারটা দেখব। এইচ নাম্বারের প্রশ্নে আছে 8 - x = 11। তাইলে যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, চলক দেখতে পাচ্ছি x, এরপরে সমান চিহ্ন দেখতে পাচ্ছি, তাহলে সেজন্য আমরা লিখলাম চলকের ঘরে x। যেহেতু সমান চিহ্ন দেখতে পাচ্ছি এবং চলকও দেখতে পাচ্ছি, তাই এটা একটা সমীকরণ। তাই এটা একটা কি, সমীকরণ। এবার আমরা যে যৌক্তিক কারণ বা ব্যাখ্যার মধ্যে লিখতেছি চলক ও সমান চিহ্ন আছে, অর্থাৎ চলক এবং সমান চিহ্ন থাকার কারণে এটা হচ্ছে একটা সমীকরণ। এবার আই নাম্বারটা দেখব। আই নাম্বারে কি আছে দেখো, আই নাম্বারের প্রশ্ন আছে 20 ব্র্যাকেট দিয়ে 10 - 5 ব্র্যাকেট শেষ ইকুয়াল 3 × 5। তাহলে আমরা এখানে কিন্তু
কোনো চলক দেখতে পাচ্ছি না। ঠিক আছে না প্রিয় শিক্ষার্থীরা, এখানে কোনো চলক আমরা দেখতে পাচ্ছি না, তাহলে সেজন্য আমরা লিখলাম চলক নেই, চলক নেই। তাহলে যেহেতু এখানে আমরা চলক দেখতে পাচ্ছি না, তাহলে এটা সমীকরণ হবে না, এটা সমীকরণ হতে পারবে না, তাই আমরা লিখলাম সমীকরণ নয়। তাহলে আমরা এবার যৌক্তিক ব্যাখ্যা দেব। যৌক্তিক ব্যাখ্যা কি? চলক নেই, এখানে চলক নেই, এটি একটি গাণিতিক বাক্য বা বিবৃতি। অর্থাৎ এখানে চলক না থাকার কারণে কিন্তু সমান চিহ্ন রয়েছে, চলক না থাকার কারণে এটা কিন্তু সমীকরণ হয়নি। এটা তাহলে কি? এটি একটি গাণিতিক বাক্য বা বিবৃতি, এটা কোনো সমীকরণ নয়। চলো আরো সামনের দিকে আগানো যাক। এরপরে যে নাম্বার আছে, এরপরে কে নাম্বার আছে, এরপরে সর্বশেষ এল নাম্বারটা রয়েছে। আমরা এবার এগুলো সমাধান দেখে নেব। যে নাম্বার প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, 5/0 = 5। এখানে আমরা কোনো চলক দেখতে পাচ্ছি না, কিন্তু সমান চিহ্ন দেখতে পাচ্ছি। এবং আরেকটা জিনিস দেখো যে বাম পাশের মধ্যে 0 দিয়ে 5কে ভাগ বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে যেহেতু এখানে চলক নেই এবং 0 দিয়ে 5কে কিন্তু ভাগ করা যায় না, হ্যাঁ, ভাগ করলে কিন্তু অসংজ্ঞায়িত আসে এবং নির্দিষ্ট কোনো মান পাওয়া যায় না, সেজন্য যে এটা সমীকরণ হতে পারবে না এবং এখানে কোনো চলক নেই, তাই আমি লিখলাম যে এখানে চলক নেই। এরপরে এটা সমীকরণ নয়। যৌক্তিক কারণ কি? প্রথম কারণ হচ্ছে চলক নেই, দ্বিতীয় কারণ হচ্ছে যে বাম পক্ষের রাশিটি অসংজ্ঞায়িত, অর্থাৎ এখানে যে বাম পক্ষ রয়েছে এটা হচ্ছে অসংজ্ঞায়িত। যেমন 5কে আমরা যদি 0 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু অসংজ্ঞায়িত পাবো, কোনো নির্দিষ্ট মান পাবো না। সেটা আমি তোমাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আমি প্রথমে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়েছি, সেখানে দেখো আমি প্রথমে যে 5 প্রেস করলাম, হ্যাঁ, এরপরে ডিভিশন চিহ্ন অর্থাৎ ভাগ চিহ্ন দিলাম, এরপর দেখো তোমরা ভাগ চিহ্ন দিয়েছি সেটা দেখতে পাচ্ছ, এরপরে 0 দিলাম, এরপরে ইকুয়াল টু দিলাম। দেখো তো কি আসছে? ম্যাথ এরর আসছে। কি আসছে? ম্যাথ এরর, অর্থাৎ নির্দিষ্ট কোনো মান নেই, অর্থাৎ অসংজ্ঞায়িত। এই কারণে এটা সমীকরণ হতে পারবে না। এবার কে নাম্বার প্রশ্নটা দেখবো। কে নাম্বার প্রশ্ন দেখো প্রিয় শিক্ষার্থীরা, 15y = 45। তাহলে আমরা কিন্তু এখানে চলক দেখতে পাচ্ছি ওয়াই কে এবং সমান চিহ্ন দেখতে পাচ্ছি, তাহলে এখানে চলক আছে সেটা হচ্ছে কি ওয়াই। তাহলে এখানে চলক আছে এবং সমান চিহ্ন আছে, সেজন্য এটা একটা সমীকরণ, এটা একটা কি সমীকরণ। তাহলে এবার যৌক্তিক কারণ লিখতেছি, চলক ও সমান চিহ্ন আছে, অর্থাৎ এটাতে চলক এবং সমান চিহ্ন থাকার কারণে এটা হচ্ছে একটা সমীকরণ। নিশ্চয় প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা সর্বশেষ এল নাম্বারটা দেখব। আমরা এল নাম্বার প্রশ্নটা দেখব। এল নাম্বার প্রশ্নে আছে যে 7 = 11 × 2 ব্র্যাকেট দিয়ে দুই পাশে, এরপরে প্লাস এক্স আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চলক রয়েছে সেটা হচ্ছে এক্স এবং সমান চিহ্ন কিন্তু রয়েছে। তাহলে আমরা চলক আছে লিখলাম এক্স, যেহেতু চলক আছে সমান চিহ্ন রয়েছে তাহলে এটা কি হবে? সমীকরণ হবে। তাহলে আমরা যৌক্তিক কারণের মধ্যে লিখলাম চলক ও সমান চিহ্ন আছে, যেহেতু চলক এবং সমান চিহ্ন রয়েছে এটা হচ্ছে যে একটা সমীকরণ। তাহলে আমরা সমীকরণ হওয়ার জন্য বুঝতে পারলাম যে চলক থাকতে হবে এবং সমান চিহ্ন থাকতে হবে, দুটাই অবশ্যই থাকতে হবে, একটা থাকলেও হবে না। মনে করো চলক আছে কিন্তু সমান চিহ্ন নাই, তাহলে সমীকরণ হবে না। হ্যাঁ, সমান চিহ্ন আছে চলক নেই, তাইলেও সমীকরণ হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে চলক এবং সমান চিহ্ন দুটাই যদি উপস্থিত থাকে তখন আমরা তাকে কি বলবো? তখন তাকে আমরা সমীকরণ বলবো। প্রিয় শিক্ষার্থীরা, পুরো সমাধানটি আমি তোমাদের জন্য ছোট করে দেখাচ্ছি। পুরো সমাধানটিকে আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখে নিতে পারো। আমি আস্তে আস্তে স্ক্রল করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য।
যাতে পুরো সমাধানটা তোমরা সঠিক এবং নির্ভুলভাবে লিখে নিতে পারো। আমি আশা করতেছি তোমরা লিখে নিচ্ছ এবং পুরো সমাধানটি তোমরা এখানে একসাথে দেখতে পাচ্ছ। আশা করছি ইতিমধ্যে তোমরা পুরো সমাধানটা লিখে নিয়েছ। এরই মাধ্যমে আমরা অনুশীলনীর 1 নম্বরের সমাধানটা করে নিলাম। আশা করছি 1 নম্বর সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে অনুশীলনীর 2 নম্বর প্রশ্ন থেকে সমাধান করাবো। গণিতের শিখন অভিজ্ঞতা 8 সরল সমীকরণের ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 8 সরল সমীকরণের ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে আবারও ধন্যবাদ।